আসসালামু আলাইকুম। আমাকে যারা নিয়মিত ফলো করেন, স্পেশালি আমার কোম্পানি ল রিলেটেড ভিডিওগুলো অনেকেই দেখে থাকেন। স্পেশালি প্রফেশনাল ইনস্টিটিউশনে যারা লেখাপড়া করছেন, স্পেশালি চার্টার অ্যাকাউন্টেন্সি পড়ছেন, তো অনেকেরই কথা, স্যার আপনার প্লেলিস্ট দেখে, আপনার কোম্পানি লর সেকশনগুলো দেখে কিন্তু আমরা আপনার পাশ করে ফেলি, আমরা হচ্ছে আমাদের সিএ এক্সামগুলো পাশ করে থাকি। তো সেই অর্থে আসলে আমরা আপনার একটা কোশ্চেন প্রায় করে থাকেন, সেটি হচ্ছে যে আহ, আপনার ভিডিওগুলো অনেকদিন পাই না। তো আমি মনে করছি যে আজকে একটা অত্যন্ত ইন্টারেস্টিং টপিকস নিয়ে কথা বলবো। আমরা জানি যে উইন্ডিং আপ কোম্পানিগুলো বাংলাদেশে অলমোস্ট ধরেন 3 লাখের কাছাকাছি কোম্পানি আছে। এই কোম্পানিগুলোর ভিতরে মোস্টলি অ্যারাউন্ড ধরেন 25-30,000 বা আরেকটু বেশি এখন হচ্ছে 40 মতো, যারা নিয়মিত অডিট করান, তারপরে হচ্ছে অ্যানুয়াল জেনারেল মিটিং করে আরজেসি রিটার্ন দেন, ট্যাক্সের রিটার্ন দেন। এই সংখ্যাটা ট্যাক্সের হিসাবে একরকম, আরজেসির হিসাবে একরকম। বাট একটা বড় সংখ্যক কোম্পানি তারা আসলে রিটার্ন সাবমিট করেন না, তারা উইন্ডিং আপ ও করছেন না। তো এখন আমরা কোম্পানি আইনের যে সেকশনগুলো আমি নিয়মিত আলাপ করে আসছিলাম, সম্ভবত 100-র কাছাকাছি সেকশনে এসছি এবং বিভিন্ন কেস স্টাডি ডিসকাশন করছি। আজকে মূলত উইন্ডিং আপের যে সেকশনগুলো, সেকশন 234, 234 থেকে 446 পর্যন্ত হচ্ছে মূলত উইন্ডিং আপের সেকশনগুলো আছে এখানে। আজকে উইন্ডিং আপের তো আপনারা জানেন যে উইন্ডিং আপের অনেকগুলো অংশ আছে। তার ভিতরে আপনারা আহ, আমি যদি আরেকটু রিক্যাপ করি, আপনাদের আগেও বলেছিলাম, সেটি হচ্ছে যে আমরা সেকশন যদি ধরি, তাহলে প্রথমেই আপনার উইন্ডিং আপের যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা হচ্ছে আপনার পঞ্চম খণ্ড হচ্ছে উইন্ডিং আপের ডেফিনেশন পদ্ধতি বলা আছে। সেই পদ্ধতিতে আমরা দেখতে পারি আদালত, আদালত কর্তৃক হচ্ছে অবলুপ্তি, আদালতের সরকারি লিকুইডেশনের নিয়োগ করা, সরকারি লিকুইডেটর নিয়োগ করা। আরেকটা হয় আদালতের সাধারণ ক্ষমতা, আদালতের অসাধারণ ক্ষমতা, এভাবে ভাগ করা আছে। তো আমরা জানি যে সুপারভিশন অফ আন্ডার দ্য কোড হয়, এবং স্বেচ্ছা উইন্ডিং আপ হয়। স্বেচ্ছা উইন্ডিং আপটা নর্মালি শেয়ার হোল্ডাররা করতে পারে, ক্রেডিটররা করতে পারে, হ্যাঁ এই ধরনের, এবং সাধারণ সদস্যরাও করতে পারে। এগুলো সাবসেকশন আছে, পাওনাদার কর্তৃক আছে। তো স্বেচ্ছাকৃত অবলুপ্তির ক্ষেত্রে কিছু সাধারণ নিয়ম আছে, এইগুলো আমরা অতীতেও কিছু করেছি, ভবিষ্যতেও করব। তবে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেই বিষয়টা একটু ইন্টারেস্টিং। সেটি হচ্ছে যদি কোনো পাওনাদার, সেটি হতে পারে ব্যাংকের লোন, অথবা যদি কোনো ইন্ডিভিজুয়াল যদি করে, তাহলে কিভাবে এটা উইন্ডিং আপ হবে এবং উইন্ডিং আপ আর করা সত্য কি। তো আমরা জানি যে উইন্ডিং আপ হচ্ছে একটা কোম্পানি যেহেতু একটা লিগ্যাল পার্সন, একটা আর্টিফিশিয়াল বডি, সেই অর্থে একটা কোম্পানির দায়বদ্ধতা তৈরি হয়। সে যদি কারোর থেকে লোন নেয়, কোম্পানির পক্ষে ম্যানেজিং ডিরেক্টর, চেয়ারম্যান, বোর্ড ওনারা কাজ করেন, কিন্তু কোম্পানি ইটসেলফ তখন কিন্তু দায়বদ্ধ হয়ে যান। তো দায়বদ্ধতার কারণে আমরা নিশ্চয়ই খেয়াল করে থাকবো যে কোম্পানি যখন দায়বদ্ধ হন, তখন কোম্পানির কিন্তু এটাকে পরিশোধের বাধ্যবাধকতা আছে। সো কোম্পানি যেহেতু লিগ্যাল পার্সন, এবং কোম্পানি যদি ঋণ পরিশোধে মানে অক্ষম হয়, তাহলে কিন্তু এটা উইন্ডিং আপ হয়ে যেতে পারে। তো উইন্ডিং আপ করবার ক্ষেত্রে উইন্ডিং আপ যোগ্য কিনা, মানে উইন্ডিং আপ করতে হবে কিনা, এই এই ক্ষেত্রে কয়েকটা টেস্ট আছে বা কয়েকটা চেক করতে হয়। তার ভিতরে আমরা যারা অ্যাকাউন্টেন্ট আমরা জানি গোয়িং কনসার্ন একটা ইস্যু, গোয়িং কনসার্ন ইস্যু, অর্থাৎ একটা কোম্পানির কন্টিনিউ করার, একটা বিজনেস কন্টিনিউ করার সক্ষমতা আছে কিনা। এখন অনেকে বলতে পারেন যে আমরা গোয়িং কনসার্ন টেস্ট যেভাবে করি বা কোম্পানি লিকুইডেশন টেস্ট যেভাবে করি, সেটা করতে গেলে আমাদের দুইটা জিনিস দেখতে হয়। একটা হচ্ছে একটা কোম্পানি তার অপারেশন ঠিক রাখতে হবে, প্রথম কন্ডিশন। এখন কোম্পানি যদি অপারেশন ঠিক রাখতে হয়, কোম্পানির অ্যাসেট আছে 100 কোটি টাকা, লাইবিলিটি আছে 90 কোটি টাকা, বা লাইবিলিটি 95, 100 কোটি, 120 কোটি, কোনো ব্যাপার না। অ্যাসেট আছে 100 কোটি টাকা, লাইবিলিটি আছে 120 কোটি টাকা, সমস্যা নাই। এটা হলেই যে উইনিং হবে তা না। যদি দেখা যায় যে ওই প্রতিষ্ঠান তার ব্যবসা কন্টিনিউ করবে, ব্যবসা বন্ধ করবে না, এই ব্যবসার থেকে ক্যাশ ফ্লো জেনারেট হবে, অথবা ওনারা টাকা দেওয়ার সক্ষমতা আছে, যে কোনোভাবেই ক্যাশ ফ্লো ঠিক রেখে যদি নিয়মিত ঋণ পরিশোধ করতে পারে, তাহলে কিন্তু উইন্ডিং আপ হবে না। কিন্তু যদি কোনো কারণে ঋণ পরিশোধে অক্ষম হয়, অর্থাৎ এমন হয়ে যায় যে
ব্যবসা করবার জন্য প্রয়োজনীয় অ্যাসেটগুলো বিক্রি করে তার লাইবিলিটি পেমেন্ট করতে হয়, এরকম ক্ষেত্রেই উইন্ডিং আপ ম্যান্ডেটরি হয়ে যেতে পারে। এটা একটা টেস্ট, তার মানে গোয়িং কনসার্ন টেস্ট, গোয়িং কনসার্ন টেস্টের বেসিসে উইন্ডিং আপ হতে পারে। আর একটা হতে পারে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিট। সেইখানে যদি আমরা দেখি যে লাইবিলিটি কন্টিনিউয়াসলি প্রতি বছর কোম্পানি লস করছে, লস করতে করতে এবং ব্যাংক ঋণ নিতে নিতে অ্যাসেটের থেকে লাইবিলিটি অনেক হারে বেড়ে যাচ্ছে। তো অ্যাসেটের এগেনস্টে যদি লাইবিলিটি অনেক বেড়ে যায়, তাহলে যে সমস্যাটা হবে সেই সমস্যাটা হবে হচ্ছে এরকম: অ্যাসেটের এগেনস্টে যদি লাইবিলিটি অনেক বেড়ে যায়, তাহলে প্রবলেমটা হবে হচ্ছে যে আপনার এইখানে আমরা ফাইন্যান্সিয়াল পজিশনটাকে আপনার অ্যাসারশন করতে হবে, যে এইটাকে দেখতে হবে যে কি পরিমাণ লাইবিলিটি বেড়ে গেছে। এখন আপনার কোশ্চেন হতে পারে যে লাইবিলিটি 100 কোটি টাকা আছে, অ্যাসেট আছে 90 কোটি টাকা, এই অ্যাসেটটা কি বুক ভ্যালুতে আছে, অর্থাৎ আমরা কি রিভ্যালু মডেলে যাব নাকি কস্ট মেথডে যাব, তখন এই জায়গাগুলো অ্যাসারশন করা বা এটাকে সেট করা একটু কঠিন। ম্যানেজমেন্ট হয়তো একরকম দাবি করছে, কিন্তু তখন আমাদের ভ্যালুয়েশন করতে হয়। ভ্যালুয়েশন করে আমাদের দেখতে হয় যে যে পরিমাণ লাইবিলিটি আছে আর অ্যাসেটটা রিভ্যালু করলে, ভ্যালুয়েশন করলে, প্রপার অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি ভ্যালুয়েশন করলে, তাহলে এটা আসলে গোয়িং কনসার্নের প্রবলেম হয় না এবং ঋণ পরিশোধের সক্ষমতা আছে, ব্যবসাও চলবে, অ্যাসেটের ভ্যালুও মার্কেটে বেশি আছে, সেরকম হলে আর হচ্ছে আপনার উইন্ডিং আপের প্রয়োজন হবে না। তাহলে প্রথম যেটা বললাম যে ঋণ পরিশোধের অক্ষমতা, সেটি কোম্পানি গোয়িং কনসার্ন রেখে, অপারেশন ঠিক রেখে যদি পরিশোধ করতে পারে নিয়মিত, সেটা শর্ট টার্ম লোন হতে পারে, ওডি বা সিসি, এবং লং টার্ম লোন, এবং পাওনাদারদের টাকা পরিশোধ করতে পারে, তাহলে কোনো সমস্যা নেই। এটা অক্ষমতা হলেই কিন্তু তখন কোশ্চেনে চলে আসে যেটাকে উইন্ডিং আপ করতে হবে কিনা। এক, সেকেন্ড ইস্যুটা হচ্ছে যে, সেকেন্ড ইস্যুটা কোনটা বললাম, সেকেন্ড ইস্যুটা বললাম যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা ব্যালেন্স শিট টেস্ট। ব্যালেন্স শিটে দেখা যায় যে কন্টিনিউয়াসলি লস হচ্ছে, কেউ বললো না, কেউ চাইলো না, বাট আপনি নিজের থেকেই দেখলেন, অডিটর বের করলো, বের করলো যে কেউ বলছে না, কিন্তু কন্টিনিউয়াস লসের কারণে গোয়িং কনসার্ন নিয়ে কোশ্চেন চলে আসছে, তখন তার অ্যাসেটকে প্রপারলি ভ্যালু করতে হবে এবং লাইবিলিটি ভ্যালু করতে হবে, এবং যে দেখা যায় যে এটাকে উত্তরণের কোনো সুযোগ নাই, সেক্ষেত্রেও উইন্ডিং আপ হতে পারে, এবং সেটা ঋণের কারণে উইন্ডিং আপ। এবার আমি থার্ড যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা অনেক সময় যেটা হয় যে ব্যবসা ভালো চলছে, টাকা পয়সাও আছে, ঋণের সক্ষমতা আছে, কিন্তু কোনো কারণে কোম্পানি ল্যাথারিজম করে, পেমেন্ট করছে না। এরকম ক্ষেত্রে স্পেসিফিক সেকশন, কোম্পানি আইনের সেকশন 242, এখানে বলা আছে যে কোম্পানি ঋণ পরিশোধে অসমর্থ হবার ক্ষেত্রসমূহ। এখানে বলা আছে যদি কোনো কোম্পানি সে বাকিতে প্রোডাক্ট কিনেছে অথবা ঋণ নিয়েছে, এই অ্যামাউন্টটা স্পেসিফিক, অর্থাৎ 5,000 টাকা বেশি, 5,000, 5,000 বা তার থেকে বেশি, 5,000 টাকার বেশির কোনো পাওনা যদি কোনো পাওনাদার রেজিস্টার্ড ডাকযোগে আপনার কাছে দাবি করে যে আপনি টাকাটা আমাকে দেন, আপনি এগ্রি করেছেন, কারণ ওই কোম্পানির এমডি, চেয়ারম্যান, বোর্ড অথবা সিএফও এগ্রি করেছে যে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠানের কাছে 5,000 টাকা বা তার অধিক অ্যামাউন্ট পাবে, আমি অ্যাকনলেজ করেছি, এটাকে আমি কনফার্ম করেছি, কিন্তু টাকাটা দিচ্ছি না, সেরকম ক্ষেত্রে পাওনাদার আপনাকে রেজিস্টার্ড ডাকযোগে যদি আপনার কাছে নোটিশ পাঠায় এবং এই ঋণটা যদি 3 সপ্তাহের বেশি সময় ধরে আনপেইড থাকে, এটাকে পরিশোধ করা না হয়, তাহলে কিন্তু আপনাকে এটাকে উইন্ডিং আপের যোগ্য হবে। কোর্ট কিন্তু এটা উইন্ডিং আপের জন্য ঋণ, ঋণগ্রস্ত হয়েছে এবং ঋণ পরিশোধের ব্যর্থতা হওয়ার জন্য কিন্তু আপনার হচ্ছে আদালত ভার্ডিক্ট দিতে পারে। তবে এখানে একটা ব্যাপার, আদালত কিন্তু দেখবে যে আপনার শত্রুতা করে, অথবা আপনি অ্যামাউন্ট কনফার্ম না, অথবা এই ঋণ পরিশোধ কোম্পানি করতে পারে, কিন্তু আননেসেসারি আপনি একটা নোটিশ দিয়েছেন এবং এটা একটা ফেক ডকুমেন্ট বা এমনভাবে তৈরি করেছেন যে 3 সপ্তাহ কোনোভাবে কেটে গেছে, এরকম হলে আদালত ভার্ডিক্ট দিবেন। অর্থাৎ আদালতের ভার্ডিক্ট আনতে হলে প্রথম হচ্ছে এই ঋণ বা লোন বা পাওনাটা কনফার্ম হতে হবে, বোথ পার্টি অ্যাগ্রিড হতে হবে, এবং এইসব সমস্ত কন্ডিশন হওয়ার পরেও যদি বোঝা যায় যে কোম্পানিগুলো বা কোম্পানি ইচ্ছা করে এই ঋণ পরিশোধ করতে গড়িমসি করেছে বা লেথারিজম করেছে বা ইচ্ছা করে করে নাই, সেরকম ক্ষেত্রে আদালত দিতে পারে, একটা ইস্যু। আরেকটা হচ্ছে যে ভবিষ্যতের কোনো দায় তৈরি হয়, যেটাকে আমরা অ্যাকাউন্টিং এর ভাষায় বলি কন্টিনজেন্ট লাইবিলিটি। সো দেখা যাচ্ছে ব্যবসা চলছে, অ্যাসেট আছে, লাইবিলিটি আছে, প্রপার আছে, বাট সে এমন একটা কাজ করেছে, সেটা লিগ্যাল অব্লিগেশন অথবা কনস্ট্রাকশন অব্লিগেশনের কারণে ভবিষ্যতে বড় ধরনের একটা বিপদ আসবে, বড় ধরনের পেনাল্টি আসবে,
অথবা একটা দায় পরিশোধ করতে হবে, একটা গভর্নমেন্ট কন্ট্রাক্ট নিয়েছে, লিকুইডেশন ক্লজ আছে, সে প্রপারলি কাজটা হ্যান্ড ওভার করতে পারবে না, এরকম ক্ষেত্রে যদি ভবিষ্যতের দায় আসে, সেটাকে অগ্রিম বিবেচনা করে সাধারণত আদালত এরকম কোনো রায় দেয় না। ওইটার ক্ষেত্রে স্পেসিফিক হতে হয়, মানে লাইবিলিটি বুকড হইতে হবে, পেয়েবল থাকতে হবে কোম্পানি অ্যাকাউন্টে, এবং অ্যাগ্রিড হতে হবে। কন্টিনজেন্ট লাইবিলিটির উপর বেস করে সাধারণত আদালত, যদি খুব ফার্ম না হয়, তাহলে এই ধরনের কোনো লিকুইডেশন বা ঋণের ঋণের এগেনস্টে কোম্পানি বন্ধ করবার জন্য ভার্ডিক সাধারণত আদালত দিয়ে থাকে না। সো আজকে একটা ওভারঅল আলাপ করলাম আপনার হচ্ছে ঋণের কনসিকুয়েন্স। আমরা অনেক প্রতিষ্ঠান দেখি ব্যাংক লোন নেয়, ক্রেডিট কার্ড লোন নেয় বিভিন্নভাবে নিয়ে, অথবা পাওনাদারদের এটা খেয়াল করে না। কিন্তু এইটা না খেয়াল করার কারণে যে প্রবলেমটা হতে পারে সেটি হচ্ছে যে, এরকম যদি চলতে থাকে একটা পর্যায়ে কিন্তু ওনারা যদি প্রপারলি এই অ্যামাউন্টটাকে কনফার্ম করতে পারে, আপনার থেকে কোনোভাবে অ্যাকনলেজ নিয়েছে যে আপনি টাকা পাবে আপনার কাছে, এবং আপনি এইটা প্রপার ওয়েতে নোটিশ পাঠিয়ে দিয়েছে, এটা ক্লেমটা করেছে রেজিস্টার্ড ডাকযোগে, এবং 3 সপ্তাহে আপনি পেমেন্ট করেন নাই, এরকম ক্ষেত্রে কিন্তু আপনার এটা কোর্টে। আবার অনেক ক্ষেত্রে এটা দিয়ে একটা রেমেডি আছে। রেমেডি হচ্ছে কোর্টে যাওয়ার আগে আগে বা কোর্টে তোলার আগেই যদি আপনি প্রোয়াক্টিভলি এসে বলেন যে ভাই আপনি আমার কাছে 10 লাখ টাকা পাবেন, আপনি নোটিশ করেছেন, আমি 3 সপ্তাহের ভিতরে দেই নেই, বাট আমার সক্ষমতা আছে, আমি এখনই আপনাকে সেটেল করে দিচ্ছি, টাকাটা দিয়ে দিচ্ছি, অ্যাকাউন্ট পেয়ে চেকে আপনি প্রমাণ সহ রিসিপ্ট সহ যদি রাখেন, তাহলে এই কোর্টটা মিউচুয়ালি কোর্টে যে এটা এই এই রায়টা মানে এটা এই যে মামলাটা এটাকে মুলতবি বা এটা ক্যান্সেল হয়ে যেতে পারে, এবং এই এই বিষয়ে আদালত তখন আর প্রোঅ্যাক্টিভলি সো মটো হয়ে এটাকে কিন্তু উইন্ডিং আপের নির্দেশনা দিবে না, যেহেতু অ্যাগ্রিড অ্যাগ্রিড পার্সন বা অ্যাগ্রিড কোম্পানি তারা কিন্তু এটা মেনে নিয়েছে যে এবং তাদের পেমেন্ট তারা পেয়ে গেছে। সো এই রিলেটেড একটা সাধারণ আলোচনা আজকে করলাম। উইন্ডিং আপ রিলেটেড আরো কিছু ভিডিও করবার আশা আছে। অনেকদিন কোম্পানি লর যে রেগুলার লেকচার দিতাম সেটা হয়নি, এখন এটা করা শুরু করছি। সো হোপফুলি আপনারা আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।